আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের হচ্ছে দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গতিতত্ত্বের একটা অন্যতম ইম্পর্টেন্ট টপিক শিশিরাঙ্ক নিয়ে হচ্ছে আলোচনা করব। তো মেইনলি শিশিরাঙ্ক ফর্মুলাটা খুবই ছোট, আমরা আসলে ফর্মুলাটা সবাই জানি। আর আমি হচ্ছে মেইনলি আজকে একটু ম্যাথ নিয়ে আলোচনা করবো, যে ম্যাথগুলো হচ্ছে আমরা কীভাবে সলভ করতে হয়। তাও আমি হচ্ছে শুরুতে একটু থিওরি আলোচনা করে দিব তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমি যদি হচ্ছে একটু দেখি যে আমরা হচ্ছে শিশিরাঙ্কে যে জিনিসটা হচ্ছে মেইনলি বের করি আর কি, সেটা হচ্ছে আর্দ্রতা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। তো তার আগে আমি হচ্ছে একটু শিশিরাঙ্ক জিনিসটা কি আর হচ্ছে আমাদের যেই জিনিসপত্রগুলো এগুলো হাবিজাবিগুলো কি এগুলো একটু আমি একটু আলোচনা করি। ধরো তোমার হচ্ছে একটা জায়গায় হচ্ছে বাতাস আছে আর কি, নর্মালি এরকম, এই হচ্ছে একটা মানে বায়ুমণ্ডলের টাইপের বা কোনো একটা পরিবেশ আর কি, যেখানে ওই বায়ুমণ্ডলে ধরো টেম্পারেচার আমাদের হচ্ছে এখন কথার কথা ধরো দেওয়া আছে হচ্ছে 50°C, ঠিক আছে? 50°C, এবং এইটার ধারণ ক্ষমতা মানে এটা হচ্ছে ধারণ করতে পারে, কথার কথা ধরলাম হচ্ছে 100 গ্রাম, এরকম হচ্ছে আমি এটা করলাম, ঠিক আছে? আর ধরো এইটার মধ্যে আমাদের হচ্ছে বায়ু আছে, এই যে এই জিনিসটার মধ্যে আমাদের ধরো হচ্ছে বাতাস আছে, আমি অন্য একটা কালি দিয়ে দিই এখানে। ধরো এই যে এখানে হচ্ছে আমাদের বাতাস আছে, বাতাস আছে হচ্ছে কত, ধরো হচ্ছে কথার কথা 70 গ্রাম, ঠিক আছে? 70 গ্রাম। এরপরে আমরা হচ্ছে এখানে একটা জিনিস জানি যে কোনো একটা বায়ুমণ্ডলের যদি টেম্পারেচার কমে যায় তাহলে তার ধারণ ক্ষমতা কমে যায়। অর্থাৎ কথার কথা এই যে এখানে 50°C তাপমাত্রায় সে হচ্ছে 100 গ্রাম হচ্ছে ধারণ করতে পারবে হাইয়েস্ট, মানে এটা সে জায়গা দিতে পারবে। এরপরে আমরা যদি একটা কাজ করি, ধরো তার টেম্পারেচার কমাই দিলাম 10°C, দেখা গেল তার হচ্ছে এবার ধারণ ক্ষমতা একটু কমে গেছে, ঠিক আছে? তার এবার কি ধারণ ক্ষমতা কমে গেল। এবার তার ধারণ ক্ষমতা হচ্ছে কত, সে এবার ধারণ করতে পারে কথার কথা জাস্ট 80 গ্রাম। আমরা জাস্ট বললাম আর কি, এটা হচ্ছে তার কি 80 গ্রাম সে হচ্ছে এবার ধারণ করতে পারে। বাট স্টিল তার মধ্যে এখনো হচ্ছে বায়ুর পরিমাণটা কত আছে বলতো? এই বায়ুর পরিমাণটা স্টিল তার মধ্যে হচ্ছে কত, 70 গ্রাম, এখন স্টিল হচ্ছে 70 গ্রাম, ঠিক আছে? এরপরে ধরো আমরা একটা কাজ করলাম, টেম্পারেচার আরো কমাইলাম, টেম্পারেচার কমাই এবার হচ্ছে ধরো 35 করলাম, 35°C, ঠিক আছে? এইটা করার ফলে দেখা গেল তার ধারণ ক্ষমতা আরো কমে গেছে। এইবার তার ধারণ ক্ষমতা হচ্ছে আমরা বললাম সেটা হচ্ছে কত, ধরো 70 গ্রাম। এবার তার মধ্যে আসেও কত, টোটাল 70 গ্রাম, তার ধারণ ক্ষমতাও 70 গ্রাম, আছেও কত 70 গ্রাম। এরপরে তুমি আর 1°ও যদি কমাও তাহলে সেই জিনিসটা কি হবে বলতো? তার ধারণ ক্ষমতা ধরো এখানে কমে যাবে, 70 গ্রাম থেকে কমে যাবে, এই জিনিসটা 70 গ্রামের চেয়ে কমে যাবে, মানে সে আর এইখানে 70 গ্রাম জায়গা দিতেই পারবে না। কিন্তু তোমার অলরেডি ভিতরে বাতাস আছে বা বায়ুর পরিমাণটা কত আছে, 70 গ্রাম। তাহলে এই যে 70 গ্রামই জায়গা দিতে পারতেছো না, এখানে এক্সট্রা হয়ে যাচ্ছে, তাহলে সেই জিনিসটা কি হবে, শিশির আকারে পড়ে যাবে। এই যে যেই তাপমাত্রায় এই ঘটনাটা শুরু হবে হবে বলে মনে হচ্ছে বা হয়ে যাবে একটু পরে, 35 থেকে একটু নিচে নামালেই হয়ে যাবে, এই তাপমাত্রাটাকে আমরা বলি হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রা, ঠিক আছে? যেই তাপমাত্রায় আমাদের হচ্ছে শিশির পড়তে শুরু করে সেই তাপমাত্রাটাকে আমরা কি বলি, শিশিরাঙ্ক বলি আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা এখানে একটা জিনিস ডিফাইন করি, সেই জিনিসটাকে বলি হচ্ছে আমরা আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে? এটাকে আমরা কি বলি, আপেক্ষিক আর্দ্রতা। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দ্বারা, আর ইকুয়ালস টু হচ্ছে আমরা লিখি, আমরা ফর্মুলাটার বিস্তারিত যাচ্ছি না, যা শুধুমাত্র আমি মেইন ফর্মুলাটা হচ্ছে বলে দিচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা, ছোট এফটা কি, ছোট এফটা হচ্ছে যে কোনো একটা স্থানের বায়ুর শিশিরাঙ্কে বায়ু যেই পরিমাণ চাপ দিত, শিশিরাঙ্ক বলতে বোঝাচ্ছে কি, এই যে একটু আগে যে আমরা দেখালাম যে ধরো কোনো একটা স্থানের তাপমাত্রা হচ্ছে, আমরা একটু আগে দেখাইছিলাম 50°C, ঠিক আছে? তার হচ্ছে ধারণ ক্ষমতা এখানে হচ্ছে 100 গ্রাম, মানে সে হচ্ছে এটা সর্বোচ্চ ধারণ করতে পারে, ঠিক আছে? আর তার হচ্ছে আমরা শিশিরাঙ্ক এখানে কত পেয়েছিলাম, মানে যেই তাপমাত্রায় সে হচ্ছে শিশির ঘটানো শুরু করবে আর, ঠিক আছে? তার আমরা শিশিরাঙ্ক পাইছিলাম কত, শিশিরাঙ্ক পাইছিলাম হচ্ছে 35°C, এবং শিশিরাঙ্কতে আমরা দেখছিলাম এই ব্যাপারটা আসলে 70 গ্রাম, ঠিক আছে? মানে 70 গ্রাম পরিমাণ হচ্ছে হয়ে যায় আর কি। তাহলে এই যে 35°C তাপমাত্রায় এইখানে আসলে 70 গ্রাম পরিমাণ সে হচ্ছে ধারণ করতে পারে। তাহলে আমরা বলবো এই ছোট এফ এর পরিচয়টা হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রায় কোনো একটা বায়ু যেই পরিমাণ চাপ দিবে, শিশিরাঙ্ক তাপমাত্রায় কোনো একটা
বায়ু যেই পরিমাণ চাপ দিবে, এটা হচ্ছে আমাদের ছোট এফ এর পরিমাণ। আর বড় এফ হচ্ছে, দেখো এই টোটাল জিনিসটাকে আমার পরিপূর্ণ করতে কত গ্রাম দরকার, 100 গ্রাম দরকার। তাহলে আমাদের বড় এফ এর পরিমাণ হবে যে কোনো একটা মানে বাতাসের ধরো পরিবেশটার জন্য যেই তাপমাত্রা আছে, আমরা এই জিনিসটাকে বলবো যে কোনো একটা স্থানের ওই তাপমাত্রায় মানে উপস্থিত তাপমাত্রায় যেই পরিমাণ বায়ু সর্বোচ্চ ধারণ করতে পারবে তার সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। সম্পৃক্ত বলতে আমরা কি বোঝাই, যে যেই পরিমাণ জায়গা আছে সেই পরিমাণ জায়গা ফিল আপ করার পরে সে যেই পরিমাণ চাপ দিবে। অর্থাৎ দেখো এখানে হচ্ছে আমার এই জায়গাটা পুরোপুরি ফিল আপের জন্য হচ্ছে আমার কত হলে ভালো হইতো, 100 গ্রাম। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে 100 গ্রাম হচ্ছে এখানে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তাহলে 100 গ্রাম যদি হইতো সে যে পরিমাণ চাপ দিত। তো এই ব্যাপারগুলো আসলে একটু কঠিন মনে রাখা, একটু প্রেশার। তো আমরা এই জিনিসটাকে এইভাবে মনে রাখবো যে এই ছোট এফটা হচ্ছে কি পরিমাণ খাবার তার মধ্যে অলরেডি আছে, আর এফ হচ্ছে সে সর্বোচ্চ কি পরিমাণ খাইতে পারে। তাহলে আমরা এই ছোট এফ এর পরিচয় কি দিব, ছোট এফ এর পরিচয় হচ্ছে যে পরিমাণ খাবার অলরেডি তার মধ্যে আছে, ঠিক আছে। এই বড় এফের পরিচয় কি, সে সর্বোচ্চ যে পরিমাণ খাবার খেতে পারে। তাহলে এখানে দেখো যে পরিমাণ খাবার অলরেডি সে কত পরিমাণ খাবার আছে তার মধ্যে 70, সে সর্বোচ্চ খেতে পারে কত 100। তাহলে আমরা যদি এখানে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করতাম তাহলে 70 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 100%, তাহলে আনসার হচ্ছে কত 70% হচ্ছে তার আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, এভাবে পরিমাপ করবো। জাস্ট এই নীল যে লেখাগুলো লিখলাম এগুলো মনে রাখলেই হবে। আসলে আমরা প্রবলেম সলভ করি, তাহলে আমাদের জন্য ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমাদেরকে বলছে যে কোন স্থানের বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তার আর্দ্রতা হচ্ছে 40%, তাপমাত্রা কমে যদি হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আর্দ্রতা কত হবে। ঠিক আছে এতটুকু? ওকে। তাহলে একটা বিষয় খেয়াল করো যে আমার আর্দ্রতা ব্যাপারটা ফর্মুলাটা কি, যে আর আমি হচ্ছে অন্য একটা কালি নেই আর কি, এখানে ধরো আর ইকুয়ালস টু হচ্ছে এই যে এই এফ ডিভাইড বাই হচ্ছে এফ ইন্টু হচ্ছে কত 100%। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, আমাদের টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু শুধু কি চেঞ্জ হয়, তার ধারণ ক্ষমতা চেঞ্জ হয়। অর্থাৎ সে যে সর্বোচ্চ খাইতে পারতো এই ব্যাপারটা কম বেশি হবে। ধরো একটু আগে আমার টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস ছিল, সে খাইতে পারতো 100 গ্রাম। এখন ধরো টেম্পারেচার কমে গেছে, ধরো কথা 30 ডিগ্রি, তাহলে এখন তার খাওয়ার মানে সর্বোচ্চ খাওয়ার পরিমাণটা কমে আসবে, কিন্তু তার মধ্যে অলরেডি যে পরিমাণ খাবার আছে সেটার কিন্তু কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমাদের এখানে ডিফারেন্স আসবে শুধু কার সাথে, এই অংশটার সাথে হচ্ছে আমাদের ডিফারেন্স আসবে। ঠিক আছে দুটো? ওকে, তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট, এই পার্টটা হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট। তাহলে আমরা এই জিনিসটাকে যদি এইভাবে লিখতে পারি, R1 ডিভাইডেড বাই হচ্ছে R2 ইকুয়ালস টু হচ্ছে কি লিখতে পারবো, F2 ডিভাইড বাই হচ্ছে কত F1। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে কি, দেখো তো যে তাপমাত্রা ক্রমে 22 ডিগ্রি সেলসিয়াস হলে আর্দ্রতা কত হবে। তার মানে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর্দ্রতা কত, এই ব্যাপারটা জানতে চাইছি। তাহলে R2 ইকুয়ালস টু হবে হচ্ছে কত বলতো, R1 F1 ডিভাইডেড বাই হচ্ছে কত আসবে F2। তাহলে এখানে দেখো R1 হচ্ছে কি প্রথমটার জন্য হচ্ছে আর্দ্রতা কত দেওয়া আছে 40%, তাহলে কত লিখবো 0.4 ইন্টু F1 মানে হচ্ছে শুরুতে, মানে হচ্ছে প্রথম যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার সর্বোচ্চ সে কি পরিমাণ খাইতে পারতো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হচ্ছে 30.1, তাহলে এটাকে লিখতে পারবো আমরা 30.1। F2 হচ্ছে আমাদের দ্বিতীয় যে তাপমাত্রা মানে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে আসলে কতটুকু খাইতে পারতো, সেটা হচ্ছে কত 20.9 ইকুয়ালস টু, এবার আসো আমরা ক্যালকুলেশন করি, করলে হচ্ছে কত আসবে যে 0.4 ইন্টু হচ্ছে 30.1 ডিভাইডেড বাই হচ্ছে 20.9 ইন্টু হচ্ছে 100%, এটা আসবে
57.6%। শুনবে? আচ্ছা, কোন জায়গায় এখানে মনে শেষ করছিলাম, তাই না? আচ্ছা, শুরু করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে এটা বের করছি কত, যে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের আর্দ্রতাটা হচ্ছে 57.6%। ঠিক আছে, ওকে। তাহলে এখন এরপরে আসা হচ্ছে কোন স্থানের বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা হচ্ছে 60%, তাপমাত্রা কমে 12 ডিগ্রি সেলসিয়াস হলে জলীয় বাষ্প কত অংশ ঘনীভূত হবে। ওই যে আবারও সেম কেস, যে আমাদের হচ্ছে একটা সময় পরে গিয়ে হচ্ছে কি হয়, আমাদের হচ্ছে শিশির হওয়া শুরু করে আর কি। ঠিক আছে, তো শিশির হওয়া যখন শুরু করতেছে তখন সেই ব্যাপারটা আসলে ঘনীভূত হয়ে যায়। তখন জলীয় বাষ্প যদি ঘনীভূত হয় তখন সেই ব্যাপারটা হচ্ছে আমাদের কি ঘনীভূত হয়ে মানে পড়ে যাবে, শিশির আকারে পড়ে যাবে। এই ব্যাপারটা আমাদেরকে বের করতে বলছে আর একটু খেয়াল করো। তাহলে কোন স্থানের বায়ুর তাপমাত্রা হচ্ছে 20, তার আর্দ্রতা হচ্ছে 60%। এই ব্যাপারটা দিয়ে বোঝায় যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার আসলে ধারণ ক্ষমতা যতটুকু আছে, ধরো কথার কথা হচ্ছে আমার 10 গ্রাম হচ্ছে ধারণ ক্ষমতা, তার অলরেডি হচ্ছে 60% সে খাবার তার মধ্যে আছে, মানে 6 গ্রাম খাবার ধরো তার মধ্যে আছে। ঠিক আছে, তাপমাত্রা কমে 12 ডিগ্রি সেলসিয়াস হলে জলীয় বাষ্প কত অংশ হবে একটু খেয়াল করো এবার। তাহলে আমরা আগে বের করি যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে সর্বোচ্চ খাইতে পারে কত, 19.8। তাহলে 19.8 এর মধ্যে অলরেডি তার মধ্যে 60% খাবার আছে। তাহলে আমরা দেখি 60% পরিমাণটা আসলে কত। তাহলে আমরা প্রথম হচ্ছে বের করতেছি ধরো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যেটা 20 ডিগ্রিতে আর কি। ঠিক আছে, যে আর ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এফ ইন্টু হচ্ছে কত 100%। তাহলে এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে কত আর এফ। ঠিক আছে, তাহলে আমরা আর এর ভ্যালু লিখতে পারবো কত 0.6, আর এই এফটা হচ্ছে সর্বোচ্চ সে কি পরিমাণ খাইতে পারে সেটা কত 19.8। ওকে, তাহলে এবার এখন আসো আমাদের হচ্ছে এটা কত আসে 19.8 ইন্টু হচ্ছে 0.6, তাহলে আসবে হচ্ছে আমাদের 11.88 এইচডি। তার মানে যে এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার মধ্যে অলরেডি 11.88 এত হচ্ছে খাবার আছে। কিন্তু দেখো 12 ডিগ্রিতে সর্বোচ্চ জায়গায় দিতে পারে 11.5, কিন্তু অলরেডি তোমার মধ্যে খাবার আছে 11.88। তাহলে এই যে কিছু পরিমাণ এক্সট্রা হয়ে যাচ্ছে না, এক্সট্রাটা সে বের করে দিবে না, এটাই হচ্ছে আমাদের কাছে জানতে চাইছে। তাহলে হচ্ছে আমাদের কত অংশ ঘনীভূত হবে, তাহলে দেখে ফেলো। তাহলে হচ্ছে সুতরাং জলীয় বাষ্প ঘনীভূত হবে জলীয় বাষ্প ঘনীভূত হবে, দেখো তাহলে আমার হচ্ছে এখান থেকে যে 11.5 এখানে হচ্ছে 11.88 মাইনাস 11.5। ঠিক আছে, সরি এটা হচ্ছে আমাদের এইটা বোধ হয় 11.88 হবে, সরি এটা হচ্ছে 11.88 এত। তাহলে ইন্টু হচ্ছে কত শতাংশ, তাহলে 100% দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন হচ্ছে আমাদের মাইনাস 11.5 ডিভাইডেড বাই হচ্ছে 11.88, তাহলে ইন্টু হচ্ছে 100%, তাহলে আমাদের হচ্ছে 3.19% হচ্ছে ঘনীভূত হয়ে যাবে। ঠিক আছে, খুবই অল্প পরিমাণ আসলে, তাই না? ওকে, তাহলে এখন একটু খেয়াল করো যে ওকে একটি ঘরের তাপমাত্রা বলছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং ঘরের বাইরের তাপমাত্রা, মানে কোনো একটা ঘর আছে এখানে, এই ঘরের আমাদের বাইরের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর বাইরের আর্দ্রতা হচ্ছে 45%। অর্থাৎ এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘরের বাইরে যতটুকু হাইয়েস্ট খাইতে পারে তার 45% খাবার অলরেডি তার মধ্যে আছে। ঠিক আছে, বলছে ঘরের ভিতরে তাপমাত্রা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস, ঘরের ভিতরে তাপমাত্রা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা হচ্ছে 60%, মানে অর্থাৎ ভিতরে এই এটা হচ্ছে পার্সেন্ট, 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু খাবার তার মধ্যে হাইয়েস্ট জায়গা নিতে পারে তার মধ্যে অলরেডি 60% জায়গা ফিল আপ। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে বাতাস কোন দিকে প্রবাহিত হবে। তাহলে বাতাস কোন দিকে প্রবাহিত হবে বলতো, যেদিকে খাবারের চাপের পরিমাণ বেশি। তাহলে আমরা আসো দুইটার জন্য খাবারের পরিমাণ বের করি। তাহলে প্রথম হচ্ছে ঘরের বাইরে, এটা হচ্ছে কি ঘরের বাইরে। তাহলে ঘরের বাইরে যদি হয় তাহলে সেটা হচ্ছে কত 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 40%। তাহলে আমরা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে লিখতে পারবো কত
যে 30-তে হচ্ছে আমার সর্বোচ্চ খাবার ধরতে পারে 29.2 ইন্টু হচ্ছে 0.45, এটা ধরো আমরা F1 লিখলাম। তাহলে হচ্ছে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে 29.2 ইন্টু হচ্ছে 0.45, 13.14, ঠিক আছে, এত মিলিমিটার এইচ জি, ঠিক আছে। এরপর আসা হচ্ছে ঘরের ভিতরে, ঠিক আছে। তাহলে ঘরের ভিতরে যদি হয় তাহলে সেটা কত বের করবো, ধরো F2, তাহলে ঘরের ভিতরে হচ্ছে কত আসবে আমাদের 0.6 ইন্টু সে সর্বোচ্চ খাইতে পারে কত 24.5, তাহলে 24.5 ইন্টু 0.6, তাহলে এটা আসবে হচ্ছে 14.7 এত মিলিমিটার এইচজি। অর্থাৎ একটা বিষয় খেয়াল করো, ঘরের ভিতরে এই পরিমাণ খাবার আছে আর ঘরের বাইরে এই পরিমাণ খাবার কোথায় বেশি আছে, ভিতরে। তাহলে যেখানে জিনিসপত্র বেশি সেখান থেকে তো কমের দিকে যাবে, এটাই তো প্রকৃতির নিয়ম। তাহলে ঘরের ভিতরে যেহেতু হচ্ছে বায়ুর চাপের পরিমাণ বেশি আর ঘরের বাইরে হচ্ছে কম, তাহলে ঘরের ভিতর থেকে বাইরে হচ্ছে কি হবে, বাতাস প্রবাহিত হবে, ঠিক আছে। খুবই সিম্পল ম্যাথ। এরপরে আসো, একটি ঘরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা হচ্ছে 60%। একটি ঘরের তাপমাত্রা হচ্ছে কত 30 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা হচ্ছে 60%। এসির সাহায্যে তাপমাত্রা কমায় 24 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা হচ্ছে 40% কমানো হলো। আচ্ছা 40% কমানো হলো না, এবং আর্দ্রতা 40% করা হলো হবে এটা, ঠিক আছে। আর্দ্রতা 40% করা হলো। 24 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প ঘনত্ব, ঘনত্ব আর চাপ হচ্ছে যেহেতু প্রপোর্শনাল, তাহলে দুইটাকে আমরা একটা আরেকটা জায়গায় ইউজ করতে পারবো। মানে যেইখানে আসলে আমাদের চাপ মানে এফ আছে সেইখানে আমরা আসলে ঘনত্বটা ব্যবহার করতে পারবো যেহেতু তারা প্রপোর্শনাল। তাহলে বলছে এসির ঘরে প্রতি মিটার কিউব থেকে কত গ্রাম জলীয় বাষ্প বের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে প্রথমে আসো যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে 60% আর্দ্রতা, মানে এই ব্যাপারটা বোঝাচ্ছে কি, আবারও বলতেছি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ যেই পরিমাণ খাবার সে খাইতে পারে তার 60% অলরেডি তার মধ্যে আছে। তাহলে এবার আমরা হচ্ছে ঘরের তাহলে এফ বের করি, সেটা হচ্ছে কত আসে দেখো তো, 30-তে আমাদের হচ্ছে কত 18.5, তাহলে 18.5 ইন্টু হচ্ছে কত 0.6, ঠিক আছে। 18.5 ইন্টু হচ্ছে 0.6, তাহলে হচ্ছে কত 11.1 গ্রাম পার মিটার কিউব, ঠিক আছে। 11.1 গ্রাম পার মিটার কিউব এইটা। তাহলে এবার আসো হচ্ছে আমাদের যে 24 ডিগ্রিতে তার কি পরিমাণ, ও সরি এটা তো আমি আসলে কাটটা বের করে ফেললাম, 24-এরটা বের করে ফেললাম, এটা হচ্ছে 24 ডিগ্রিটা। এইবার আসো আমাদের হচ্ছে 30 ডিগ্রিতে কত, F30, সেটা হচ্ছে কত আসবে আমাদের, সেটা আসবে হচ্ছে আমাদের 26 ইন্টু হচ্ছে 0. সরি আমাদের হচ্ছে সব জায়গায় আসলে গলদ হয়ে গেছে একটু, মানে আমরা এখানে কত লিখতাম 0.4 লিখতাম, এখানে হবে হচ্ছে 0.4, এখানে হবে হচ্ছে 0.4, 18.5 ইন্টু হচ্ছে 0.4, সেটা আসবে হচ্ছে আমাদের 7.4। আর এইখানে আমরা হচ্ছে কত লিখতে পারবো 26 ইন্টু 0.6, তাই না। তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 15.6 গ্রাম পার মিটার কিউব। তাহলে এবার দেখো তো কত গ্রাম জলীয় বাষ্প বের হয়ে যাবে। তাহলে হচ্ছে তুমি 30 ডিগ্রিতে এতটুকু ছিল, আমাদের এই ছোট এফ মানে কি বোঝায়, কি পরিমাণ খাবার ছিল, 24 ডিগ্রিতে এত আছে, তাহলে বাকি অংশটা কি হয়ে গেছে, বের হয়ে গেছে সিম্পলি। তাহলে হচ্ছে F30 মাইনাস হচ্ছে F24, সেটা কত আসবে 15.6 মাইনাস 7.4, তাহলে হচ্ছে কত আসতেছে 15.6 মাইনাস 7.4, এটা হচ্ছে কত 8.2। তাহলে এই পরিমাণ হচ্ছে এত গ্রাম পার মিটার কিউব, মানে প্রতি মিটার কিউব থেকে এত গ্রাম বাতাস হচ্ছে বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো, বলছে একটি স্থানে বায়ুর তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক হচ্ছে 16.7 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা কত এটা আমাদেরকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে একটা আমরা হচ্ছে আর্দ্রতার ফর্মুলা কি জানি, F/F ইন্টু হচ্ছে কত 100%। তাহলে আমরা আগেই পরিচয় দিয়েছিলাম, এফটা আমরা বের করব হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রায়, আর বড় এফটা বের করব হচ্ছে বায়ুর যে প্রেজেন্ট টেম্পারেচার,
তাহলে আসো আমরা প্রথমে শিশিরাঙ্কটা বের করি। শিশিরাঙ্কর টেম্পারেচার কত? 16.7, কিন্তু আমাদের এখানে আসলে ভ্যালুগুলো তো 16.7 এ ডিরেক্ট দেওয়াই আছে, যে 16.7 ডিগ্রিতে আমাদের হচ্ছে ভ্যালু দেওয়া আছে কত? 15.6। তাহলে আমরা যদি ভ্যালুটা বসাই দিই 15.6 ডিভাইড বাই, এটা হচ্ছে প্রেজেন্ট টেম্পারেচারে কত? প্রেজেন্ট টেম্পারেচার কত? 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 28 ডিগ্রি সেলসিয়াসে আমাদের ভ্যালু কত? 26.8। 26.8 ইন্টু হচ্ছে কত? 100%, ঠিক আছে? তাহলে হচ্ছে এখন কত আসবে? 15.6 ডিভাইডেড বাই 26.8 ইন্টু হচ্ছে 100%। তাহলে এখানে কত আসতেছে? 58.2%। এটা হচ্ছে আমাদের আর্দ্রতা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আর্দ্রতা। এরপরে আসো, বলছে জি যন্ত্রের শুষ্ক ও সিক্ত থার্মোমিটারের পার্ট দেওয়া আছে এত। তাহলে আমরা হচ্ছে এই গ্লাসিয়ারের ধ্রুবকের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে আমরা কি জানতাম? থিটা ইকুয়ালস টু হচ্ছে থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। থিটা 1 এর পরিচয় হচ্ছে আমাদের কি ছিল? থিটা 1 এর পরিচয় ছিল আমাদের যে এই যে শুষ্ক বাল্বের বা শুষ্ক থার্মোমিটারের হচ্ছে টেম্পারেচার। থিটা 2 এর পরিচয় আমাদের হচ্ছে ছিল কি? সিক্ত বাল্বের এই থার্মোমিটারের পার্ট। তাহলে হচ্ছে থিটা 1 এর ভ্যালু হচ্ছে কত? 30 মাইনাস জি এর ভ্যালুটা দেখো আমাদের এখানে দেওয়া আছে 1.66। তাহলে 1.66 ইন্টু থিটা 1 আবারও কত? 30 মাইনাস থিটা 2 হচ্ছে আমাদের কত বলো তো? 20, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা আসলে যেই জিনিসটা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে 30 মাইনাস 1.66 ইন্টু হচ্ছে 10, তাহলে আমাদের থাকতেছে 13.4 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রা। এই জিনিসটাকে আমরা কি বলি? শিশিরাঙ্ক তাপমাত্রা। এটাকে আমরা বলি হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রা। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রা, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে? যে আপেক্ষিক আর্দ্রতা কত? সরি, শিশিরাঙ্ক কত? এটা তো আমরা কতে পেয়েই গেলাম। তারপর হচ্ছে ক্ষতে হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা কত? আর এর ভ্যালুটা কত? ছোট এফ ডিভাইড বাই এফ ইন্টু হচ্ছে 100%। এটা হচ্ছে আমরা ফর্মুলাটা জানি। তাহলে ছোট এফ হচ্ছে কি আমাদের এই শিশিরাঙ্কে যে হচ্ছে চাপটা আর কি, ঠিক আছে? তাহলে ছোট এফ হচ্ছে আমাদের কত? 13.4 বের করতে হবে, কিন্তু আমাদের ভ্যালুটা দেওয়া আছে দেখো তো কততে? 13তে আর 14তে। তাহলে আমরা 13.4 একটা বের করি, দেখো। তাহলে 14 মাইনাস 13 এত ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পার্থক্যের জন্য আমার চাপের পার্থক্য হয় কত? দেখো তো, 13.9 মাইনাস হচ্ছে 13.2। তাহলে আনসার হচ্ছে কত? 13.9 মাইনাস 13.2 মিলিমিটার পারদ। তাহলে কত আসে? মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য আমার চাপের পার্থক্য হয় 0.7। সরি, এটা তো আর কি করব? 0.7। তাহলে সুতরাং আমার হচ্ছে কতটুকুর জন্য পার্থক্য লাগবে? 0.4। তাহলে 0.4 ডিগ্রি সেলসিয়াস এর জন্য আমার হচ্ছে পার্থক্য হবে হচ্ছে কত? এই 0.7 ইন্টু হচ্ছে 0.4। তাহলে কত আসতেছে? 0.7 ইন্টু হচ্ছে 0.4। তাহলে আনসার হচ্ছে 0.28 মিলিমিটার এইচজি। তাহলে এখানে আমরা দেখতেছি যে 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য আমার প্রেসারের পার্থক্য হয় এতটুকু। তাহলে আমার 13.4 মানে এই যে এইটাতে, এই টেম্পারেচারে আমার হচ্ছে চাপের পরিমাণটা কত? ঠিক আছে, আমরা এখানে একটা স্লাইড নেই, দাঁড়াও। আমরা এখানে একটা স্লাইড নেই, নিউ স্লাইড, তাহলে ম্যাথটা শেষ করতে পারবো। ওকে, তাহলে আমাদের হচ্ছে এখানে দেখো যে তাহলে 13.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার হচ্ছে শিশিরাঙ্ক চাপ যেটা এফ, তাহলে সেটা হচ্ছে কত? 13তে হচ্ছে কত? 13তে হচ্ছে আমাদের 13.2। 13তে হচ্ছে 13.2 প্লাস এই 0.4 এর জন্য আমার হচ্ছে কি পরিমাণ বাড়ছে বলো তো? 0.28। 0.28 তাহলে হচ্ছে 13.2 প্লাস হচ্ছে 0.28, তাহলে কত আসতেছে? 13.48। এটা হচ্ছে আমাদের কত আসবে? 13.48 কয়টা লিখলাম? এম এইচ জি, তাই না? ওকে, আর আমাদের হচ্ছে ওইটার মানে প্রেজেন্ট টেম্পারেচার হচ্ছে কত? 30তে আমাদের হচ্ছে প্রেসার দেওয়া আছে কত? 28.4। তাহলে আমাদের আর্দ্রতা আর ইজ ইকুয়ালস টু হচ্ছে 13.48 ডিভাইডেড বাই হবে হচ্ছে কত? 28.4 ইন্টু হচ্ছে কত?
100%, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি হচ্ছে ক্যালকুলেশন করি 13.48 ডিভাইড বাই 28.4 ইন্টু হচ্ছে 100%, তাহলে কত 47.46%, ঠিক আছে? তো আমি হচ্ছে আজকের এই লেকচারটাতে চেষ্টা করছি শিশিরাঙ্কের মোটামুটি যে টাইপের ম্যাথগুলো আসে তোমাদের হচ্ছে সব টাইপের ম্যাথগুলো একটু কভার করে দেওয়ার জন্য, ঠিক আছে? আমি আশা করি হচ্ছে কভার করছি। তাও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে এই ভিডিওর কমেন্টে তুমি আমাকে জানাতে পারো, তার আমি নেক্সট আরেকটা শিশিরাঙ্কের দরকার ভিডিও বানাবো। তোমাদের যত প্রবলেম থাকে আমি এখানে একদম সর্বোচ্চ চেষ্টা করছি যে টাইপের ম্যাথ আছে সবগুলো ইনক্লুড করে দেওয়ার, মানে একটা করে আর কি, একই টাইপের ম্যাথ আমি বারবার করাই নাই আর কি, একটু ভিন্ন টাইপের ম্যাথ করানোর চেষ্টা করছি। তো আমরা আমাদের হচ্ছে কোর্সগুলোতেও মোটামুটি চেষ্টা করি এই টাইপের ম্যাথগুলো করানোর জন্য। যারা হচ্ছে অলরেডি আমাদের কোর্সে আছে তারা হয়তো জানে যে আমরা আসলে হচ্ছে মোটামুটি ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথগুলো হচ্ছে আমরা নিজেরা সলভ করে দিই, করে তারপরে হচ্ছে একই টাইপের ম্যাথ হচ্ছে আমরা SW দিয়ে দিই। তো এখন এই নিয়ে হচ্ছে আমাদের একটা কোর্স আছে যারা হচ্ছে একদম নতুন ফার্স্ট ইয়ার তাদের জন্য, 22 তো অলরেডি হচ্ছে HSC দিবে, তাদের জন্য আমাদের সামনে একটা এডমিশন কোর্স আসতেছে, এটা তো আছে। আর তাছাড়া যারা ফার্স্ট ইয়ার মানে যারা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে হচ্ছে নিজেদের বেসিকটুকু স্ট্রং করতে চাও তাদের জন্য আমাদের হচ্ছে কোর্স আছে। কোর্সটা হচ্ছে HSC 2023 শর্ট সিলেবাস কোর্স। এই কোর্সে আমরা হচ্ছে মোটামুটি যে সকল ফিচার তোমরা পাবা সেটা হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাস, মানে আমার সাথে সরাসরি তুমি হচ্ছে আনমিউট করে কথা বলতে পারতেছো, ঠিক আছে? তো আমি হচ্ছে যখন ক্লাস করে তোমরা হচ্ছে একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারো, যে দেখবা যে মোটামুটি আমরা যেদিন ক্লাসে মোটামুটি টপিক একটু আগে আগে পড়া হয়ে যায়, যে অনেকেই ধরো ফর্মুলাগুলো দেখে দেখে বলে যে ভাই এই ম্যাথ পারি ওইটা পারি, তো তখন দেখা যায় হয় কি আর আমরা ওই একটু ক্লাস করানো বাদ দিয়ে একটু গল্প টল্প করি যে কার কি হাল যাচ্ছে, অনেকে জিজ্ঞেস করে ভাই আমি এইভাবে পড়তে পারতেছি না, আমার এইভাবে পড়া দরকার। তো আমরা হচ্ছে মোটামুটি বলে দিই, আমি হচ্ছে জিজ্ঞেস করলে আমি বলে দিই যে ভাই ঠিক আছে এমনি এমনি পড়ো, তুমি এমনি এমনি পড়লে অনেক কিছু করতে পারবা, এই টাইপের কথাবার্তা বলে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এছাড়া তুমি হচ্ছে এখানে 24 ঘন্টা আমাদের একটা বিশাল একটা ফিচার, যে 24 ঘন্টা তুমি প্রবলেম সলভ করতে পারবে অ্যাপ থেকে, ঠিক আছে? প্রতিটা লেকচারের উপর MCQ পরীক্ষা হয়, আর হচ্ছে ক্লাসগুলো সবগুলোই রেকর্ড থাকে, ঠিক আছে? আর এখানে হচ্ছে তুমি দুইটা কোর্স পেয়ে যাবা, টোটাল 23-এর হচ্ছে একটা শর্ট সিলেবাস আর 22-এর হচ্ছে রেকর্ডেড যে কোর্সটা সেটা হচ্ছে ফ্রি পেয়ে যাবে। তো আমরা এখানে হচ্ছে টোটাল 7টা সাবজেক্ট পড়াই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, ICT, টোটাল 7টা সাবজেক্ট পড়াই। আর হচ্ছে এইখানে তোমাকে এই কোর্সটা নেওয়ার জন্য একটা সাবস্ক্রিপশন ফি নেওয়া লাগবে, সেটা হচ্ছে 1 মাসের জন্য 990, 4 মাসের জন্য 2880, 8 মাসের জন্য হচ্ছে 4680, ঠিক আছে? তো তুমি হচ্ছে যেই কোর্সে কিনো, যত মাসের জন্যই কিনো, এই কোডটা হচ্ছে মনে রাখবা মাসুদ19, এই কোডটা তুমি যদি ইউজ করো তুমি দেখবা সাথে সাথে হচ্ছে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, তো অ্যাপগুলো ব্যবহার করলে কেমন হবে দেখো, তুমি অ্যাপটা ডাউনলোড করলেই হচ্ছে প্রথম ইন্টারফেসটা এরকম আসবে, আসার পরে হচ্ছে পরে এখানে নাম টাম, মোবাইল নাম্বার, ইমেল দিবা, পাসওয়ার্ড দিবা, দেওয়ার পরে হচ্ছে এখানে ওটিপি ভেরিফিকেশন করবা, করার পরে হচ্ছে এখানে নিজের ইনস্টিটিউশন নেম অ্যাড করবা, পরে হচ্ছে তুমি কোন গোল সিলেক্ট করো, তুমি SSC HSC স্টুডেন্ট নাকি এডমিশন, সেগুলো সিলেক্ট করো, করার পরে হচ্ছে তুমি কোন কোর্স কিনতে চাও সেটা সিলেক্ট করো, করার পরে হচ্ছে এখান থেকে গেট সাবস্ক্রিপশন নাও, নেওয়ার পরে হচ্ছে এখানে পেমেন্ট করবা, পেমেন্টের সময় এখানে মনে করে মাসুদ19 কোডটা হচ্ছে অ্যাপ্লাই করে দিবে, করে দিলে হচ্ছে 10% ডিসকাউন্ট। এখানে আমাদের পেমেন্টের জন্য বিকাশ, রকেট, নগদ আরও যা যা আছে মোটামুটি সবাই হচ্ছে আছে আর কি, পেমেন্ট করে দিলে তুমি সাথে সাথে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে, আমাদের সাথে সরাসরি কথা, ক্লাস সবই করতে পারবা, ঠিক আছে? তো আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর মনে করে আমাকে হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা আসলে কোন টপিকের উপর আপনারা নেক্সট ক্লাস চাও, মানে ফিজিক্সের যে কোনো টপিক হলেই হবে, ঠিক আছে? কোন টপিকের উপর ক্লাস চাও সেটা আমাকে একটু যদি কমেন্টে জানাও, তাহলে আমার জন্য হচ্ছে তোমাদের প্রয়োজন অনুসারে হচ্ছে ক্লাস রেকর্ড করা বা লাইভ নেওয়া, এই ব্যাপারগুলো আমার জন্য খুব ইজিয়ার হয় আর কি, ঠিক আছে? তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।